ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো স্যাপ প্রিন্সিপালের মাধ্যমে গ্রুপ সেপারেশনকে কিভাবে এক্সপ্লেন করা যায় সেটা দেখব। গ্রুপ সেপারেশন মানে কি? গ্রুপ সেপারেশন মানে হচ্ছে ইনঅর্গানিক যে সল্টগুলো আছে সেই ইনঅর্গানিক সল্টের ক্ষেত্রে সেপারেশন অফ ক্যাটায়ন্সটা কিভাবে স্যাপ প্রিন্সিপাল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি সেটাই পড়বো। তাহলে তার আগে আমরা প্রথমে দেখে নিই যে সেপারেশন অফ ক্যাটায়ন্স ইনঅর্গানিক সল্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিভাবে করা হয়, বা ইনঅর্গানিক সল্টের ক্ষেত্রে ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স এইগুলোকে আলাদা আলাদাভাবে সেপারেট করতে হয়, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস। সেক্ষেত্রে আমরা অ্যানায়ন্স নিয়ে এখানে দেখবো না, কারণ অ্যানায়ন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্যাপ প্রিন্সিপাল আলাদাভাবে সেরকম নেই। আমরা ক্যাটায়ন্সের ক্ষেত্রে দেখবো যে যখন আমরা ক্যাটায়ন্সগুলো সেপারেট করছি সেগুলো সেগুলোর ওপরে স্যাপ প্রিন্সিপালের কি ধরনের ইনফ্লুয়েন্স আছে। দেখো এখানে যে ক্যাটায়ন্স গুলো আছে তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় তাদের করসপন্ডিং কেমিক্যাল প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে। যেরকম এখানে গ্রুপ 1 আছে, গ্রুপ 2 আছে, গ্রুপ 3, গ্রুপ 2 টোটাল, এটা গ্রুপ 3 টোটাল, দেন গ্রুপ 4, গ্রুপ 5। এখানে প্রত্যেকটা গ্রুপের একটা করে অ্যাকচুয়ালি প্রেসিপিটেটিং এজেন্ট থাকে। যেরকম ফর এক্সাম্পল দেখো গ্রুপ 1 এর আয়ন্স গুলো কি কি আছে? lead 2 প্লাস, সিলভার প্লাস অথবা মার্কিউরাসের সল্ট, এবং এদের করসপন্ডিং গ্রুপ প্রেসিপিটেটিং এজেন্ট হচ্ছে HCl। তাহলে এরা কিভাবে প্রেসিপিটেট ফেলছে? করসপন্ডিং ক্লোরাইডস এর প্রেসিপিটেট ফেলছে। আবার গ্রুপ 2 পুরোটা ধরো, গ্রুপ 2A আর B এই দুটো নিয়ে করসপন্ডিং আয়ন্স গুলো কি কি? যেরকম গ্রুপ 2 এর আয়ন গুলো হচ্ছে এটা কিউপ্রিক, ক্যাডমিয়াম মানে ক্যাডমিয়াম 2 প্লাস, মার্কিউরিক মানে মার্কারি 2 প্লাস। whereas গ্রুপ 2B এর করসপন্ডিং আয়ন্স গুলো কি কি আছে? আর্সেনিক, অ্যান্টিমনি, টিন, এই ধরনের ক্যাটায়ন গুলো। এবারে এরা কি ধরনের প্রেসিপিটেট ফেলছে? সালফাইডের প্রেসিপিটেট ফেলছে। এদের করসপন্ডিং প্রেসিপিটেট গুলো দেখো সবই সালফাইডস। তাহলে প্রেসিপিটেটিং এজেন্টটা কি? H2S ইন অ্যাসিড সলিউশন। তাহলে H2S ইন অ্যাসিড সলিউশন মানে অ্যাকচুয়ালি প্রেসিপিটেটিং এজেন্টটা হলো H2S প্লাস HCl। তাহলে এটা হলো এদের প্রেসিপিটেটিং এজেন্ট। whereas গ্রুপ 1 এর তাহলে প্রেসিপিটেটিং এজেন্ট কি হলো? অনলি HCl। এরকম ভাবে দেখো যখন আমরা গ্রুপ 3 এর ক্ষেত্রে যাব তখন 3A আর 3B এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রেসিপিটেটিং এজেন্টটা আলাদা। গ্রুপ 3 এর করসপন্ডিং আয়ন্স গুলো কি কি? অ্যালুমিনিয়াম 3 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস, আয়রন 3 প্লাস, এবং ওরা প্রেসিপিটেট ফেলছে কিভাবে? হাইড্রক্সাইড মানে হাইড্রক্সাইডের প্রেসিপিটেট দেয় এরা। whereas গ্রুপ 3B এর ক্যাটায়ন গুলো হচ্ছে কোবাল্ট 2 প্লাস, নিকেল 2 প্লাস, ম্যাঙ্গানিজ 2 প্লাস অথবা জিঙ্ক 2 প্লাস, আর এদের করসপন্ডিং প্রেসিপিটেট গুলো দেখো অ্যাকচুয়ালি সালফাইডের প্রেসিপিটেট। তাই গ্রুপ 3 এর প্রেসিপিটিং এজেন্ট কি? গ্রুপ 3 এর প্রেসিপিটেটিং এজেন্ট হচ্ছে NH4 প্লাস NH4Cl, NH4OH প্লাস NH4Cl। তাহলে এটা হচ্ছে আমার গ্রুপ 3 এর ক্ষেত্রে। whereas গ্রুপ 3B এর ক্ষেত্রে প্রেসিপিটেটিং এজেন্ট কি? H2S ইন অ্যালকালাইন সলিউশন মানে H2S ইন NH4OH বলতে পারো। তাহলে এটা হচ্ছে আমার গ্রুপ 3B এর ক্ষেত্রে। তাহলে গ্রুপ 4 এর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে ক্যাটায়ন্স গুলো হলো বেরিয়াম, স্ট্রংশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে করসপন্ডিং ক্যাটায়ন্স। তাহলে এরা কিরকম ভাবে প্রেসিপিটেট ফেলছে? করসপন্ডিং কার্বনেটস এর প্রেসিপিটেট ফেলছে। এবং তাহলে প্রেসিপিটেটিং এজেন্টটা কি? NH4OH অ্যান্ড NH4CO3। তাহলে এটা হচ্ছে আমার গ্রুপ 4 এর ক্ষেত্রে। তাহলে দেখো যেটুকু সলিউশন পড়ে রইলো সেই সলিউশনটার সাথে কি কি রইলো? বাকি যে ক্যাটায়ন্স গুলো আছে সেগুলো মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপ 5 এর ক্যাটায়ন্স। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেপারেশন অফ ক্যাটায়ন্স অ্যাজ পার দ্য কোয়ালিটেটিভ ইনঅর্গানিক অ্যানালিসিস। মানে ইনঅর্গানিক সল্টগুলোকে আমরা যখন কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মাধ্যমে সেপারেট করার অথবা তাদের অ্যানালিসিসের টেস্ট করি, সেই সময় অ্যাকচুয়ালি ক্যাটায়ন্সগুলোকে যখন আমরা অ্যানালিসিস করছি যে কোন ধরনের ক্যাটায়ন সেখানে প্রেজেন্ট আছে, তখন এই ধরনের একটা সিস্টেমেটিক সেপারেশন টেকনিক আমাদের করতে হয়। এই সেপারেশন টেকনিকটা বেসড অন কেমিক্যাল প্রপার্টিজ, তাদের যে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রপার্টিজ আছে সেই কেমিক্যাল প্রপার্টিজ উপর ডিপেন্ড করে এই ধরনের একটা গ্রুপ তৈরি করা হয়েছে। মানে যেরকম গ্রুপ 1 এ lead 2 প্লাস, সিলভার, মার্কিউরাস সল্ট আছে, গ্রুপ 2 এতে যেরকম কিউপিক, ক্যাডমিয়াম, মার্কিউরিক সল্ট আছে, এই ধরনের গ্রুপগুলো তৈরি করা হয়েছে। এবার আমরা দেখবো, দেখো যেরকম গ্রুপ 1 এর দেখলাম আমরা প্রেসিপিটেটিং এজেন্ট HCl, গ্রুপ 2 এর ক্ষেত্রে H2S প্লাস HCl, গ্রুপ 3 এর ক্ষেত্রে যেরকম NH4OH প্লাস NH4Cl, গ্রুপ 3B এর ক্ষেত্রে যেরকম H2S ইন NH4OH সলিউশন, গ্রুপ 4 এর ক্ষেত্রে যেরকম NH4OH অ্যান্ড অ্যামোনিয়াম কার্বনেট সলিউশন, অ্যান্ড গ্রুপ 5 নর্মাল এমনি সলিউশনই আছে, কারণ ওটার প্রেসিপিটেট ফেলার দরকার হয় না। তাহলে এখানে যে অল ওভার প্রেসিপিটেট গুলো দেখো যেটা পড়ছে, যেরকম গ্রুপ 1 এর ক্ষেত্রে ক্লোরাইডের প্রেসিপিটেট পড়েছে, গ্রুপ 2 এর ক্ষেত্রে যেরকম অল ওভার সালফাইডের প্রেসিপিটেট, গ্রুপ 3 এর ক্ষেত্রে যেরকম হাইড্রক্সাইডের, গ্রুপ 3B এর ক্ষেত্রে সালফাইডের, গ্রুপ 4 এর ক্ষেত্রে কার্বনেটেড, এবং গ্রুপ 5 এ নর্মাল সলিউশনে আছে মানে হাইড্রেশনে আছে। এই যে টোটাল সেপারেশনটা আমরা দেখছি
এটাকে অ্যাকচুয়ালি আমরা চাইছি স্যাপ প্রিন্সিপালের মাধ্যমে এক্সপ্লেন করতে। তাহলে প্রথমত আমরা এখানে নর্মাল জিনিসটা যেটা আমরা পড়লাম সেটা আমরা স্যাপ প্রিন্সিপালের মাধ্যমে দেখি যে কিভাবে এক্সপ্লেন করা যায়। দেখো প্রথমে আমরা দেখি গ্রুপ 1 এর এজেন্টটা যেরকম সেটা হচ্ছে ডাইলিউট HCl। তাহলে এখানে প্রেসিপিটেট গুলো কি কি পড়ে দেখো, লেড ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড অথবা সিলভার ক্লোরাইড। এখন যদি আমরা ক্লোরাইডকে অ্যাজ অ্যানায়ন ভাবি সেটা কিন্তু মার্জিনালি হার্ড বেস, আমরা বলছি না যে অত্যন্ত হার্ড, আবার এটা তো সফট নয়, তাহলে আমরা বলছি মার্জিনালি হার্ড। এখানে কিন্তু যে মেটাল আয়ন্স গুলো আছে সেগুলোও কিন্তু মারাত্মক হার্ড নয়, সেগুলোও কিন্তু আলটিমেট বর্ডার লাইন অথবা সফট বেস বলতে পারো। তাই এখানে যে ফেভারেবল ল্যাটিস যেটা তৈরি হয় মানে বিভিন্ন ধরনের ক্যাটায়ন্স এর সাথে ক্লোরাইডের, ক্যাটায়ন্স মানে গ্রুপ 1 ক্যাটায়ন্স এর সাথে ক্লোরাইডের এই যে ল্যাটিস এনার্জিটা তৈরি হয় সেই ল্যাটিস এনার্জিটা হিউজ দেন হাইড্রেশন। কারণ হাইড্রেশন যদি হয় তাহলে অ্যাকচুয়ালি অক্সিজেন মানে H2 এর সাথে লিঙ্ক হচ্ছে, তাহলে H2 এর সাথে লিঙ্ক মানে কি অক্সিজেনের সাথে লিঙ্ক, আর অক্সিজেন ইটসেলফ একটা হার্ড বেস মানে হার্ডার দ্যান ক্লোরাইড, তাহলে সেক্ষেত্রে কিন্তু পসিবল কম্বিনেশনটা আনস্টেবল হবে। কিন্তু ক্লোরাইড যখন আছে, কারণ ক্লোরাইড খুব বেশি হার্ড নয় আবার সফট নয়ও, কারণ মার্জিনালি হার্ড অথবা মার্জিনালি অথবা বলতে পারো লেজ হার্ড, ওয়ারেজ এখানে গ্রুপ 1 এর যে ক্যাটায়ন্স গুলো সেগুলোও কিন্তু বর্ডার লাইন অর সফট অ্যাসিড। তাই এদের যে কম্বিনেশনটা হয় সেই কম্বিনেশন যে ল্যাটিস তৈরি হয় সেই ল্যাটিসটা অনেক বেশি স্টেবল। ঠিক একই রকম ভাবে আমরা যদি গ্রুপ 2 ক্ষেত্রে দেখি, তাহলে গ্রুপ 2 ক্ষেত্রে দেখো প্রেসিপিটিং এজেন্টটা হচ্ছে আমার H2S ইন HCl মিডিয়াম, আর এখানে যে ক্যাটায়ন্স গুলো থাকে সেগুলো দেখো কিউপ্রিক, মার্কারি, বিসমাথ, আর্সেনিক, অ্যান্টিমনি। তাহলে এই যে ক্যাটায়ন্স গুলো আছে এই ক্যাটায়ন্স গুলো কি দেখো অ্যাকচুয়ালি সফট ইন নেচার। তাহলে সফট ইন নেচার যদি হয়ে থাকে, এখানে দেখো যে অ্যানায়নটা আছে মানে যার প্রেসিপিটেট ফেলছি তাহলে সেটা কি, সেটা একমাত্র সালফাইড, ওয়ারাস সালফাইডটা কি সালফাইডও সফট ইন নেচার। তাহলে এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা দেখো অ্যাকচুয়ালি আমার স্টেবল কম্বিনেশন, তাই এখানে অ্যাকচুয়ালি প্রেসিপিটেট পড়ছে সালফাইডের, এখানে কিন্তু আমরা অন্য প্রেসিপিটেট ফেলছি না। তাহলে গ্রুপ 2 এর ক্ষেত্রে কেন আমরা সালফাইডের প্রেসিপিটেট দেখছি, কারণ গ্রুপ 2 এর করসপন্ডিং আয়ন্স গুলো কম্পারেটিভলি সফট ইন নেচার, ওয়ারাস যে প্রেসিপিটেটিং এজেন্ট বা প্রেসিপিটেটিং অ্যানায়নটা আছে সেটা সালফাইড, সেটাও অ্যাকচুয়ালি আমার সফট ইন নেচার। তাই যেহেতু সফট সফট কম্বিনেশন হাইলি স্টেবল কম্বিনেশন, তাই এখানে আমরা সালফাইডের প্রেসিপিটেট পাচ্ছি। এবার দেখো গ্রুপ 3 এর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি 3A আর 3B দুটো আলাদা আলাদা প্রেসিপিটেটিং এজেন্ট। কেন, কারণ আমরা যদি 3A দেখি তাহলে সেখানে দেখবে আমার আয়রন 3+ আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে, ক্রোমিয়াম 3+ আছে। তাহলে সেগুলো কি, সেগুলো অ্যাকচুয়ালি হার্ড ইন নেচার। তাহলে এরা অ্যাকচুয়ালি দেখবে হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট ফেলছে, কারণ হাইড্রোক্সাইডটাও অ্যাকচুয়ালি হার্ড ইন নেচার। তাই হার্ড হার্ড কম্বিনেশন এখানে খুব ভালো স্টেবল হচ্ছে। তাই গ্রুপ 3 এর ক্ষেত্রে দেখবে সব হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ছে, যেরকম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেরকম ক্রোমিয়াম হাইড্রোক্সাইড অথবা আয়রন হাইড্রোক্সাইড। কিন্তু যদি আমরা 3B এর ক্ষেত্রে দেখি তাহলে দেখো 3B এর ক্ষেত্রে যে আয়নগুলো আছে ফর এক্সাম্পল দেখবে জিঙ্ক 2+, অথবা আছে দেখবে ম্যাঙ্গানিজ 2+, অথবা নিকেল 2+, এই যে ক্যাটায়ন গুলো আছে, অথবা এখানে যেরকম কোবাল্ট 2+ আছে, এগুলো কি, এগুলো হচ্ছে সফট ইন নেচার। তাহলে এরা কিন্তু হাইড্রোক্সাইডের সাথে এদের ইন্টারাকশনটা খুব ভালো হবে না। কেন, কারণ সেক্ষেত্রে আমার সফট হার্ড কম্বিনেশন হবে। যদি OH- হতো তাহলে এখানে কি হতো, সফট হার্ড কম্বিনেশন। তাই এটা আনস্টেবল কম্বিনেশন, তাই এখানে ওই ধরনের প্রেসিপিটেট পড়ছে না। মানে গ্রুপ 3B এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি তাহলে আমরা কোনো হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পেতে পারি না, বা সেগুলো আনস্টেবল। তাই এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এর ক্ষেত্রে যদি সালফাইড আসে, সালফাইড কিন্তু অ্যাকচুয়ালি সফট ইন নেচার। তাই এটা একটা প্রেফারেবল কম্বিনেশন, কারণ সফট সফট কম্বিনেশন একটা হাইলি স্টেবল কম্বিনেশন। তাই গ্রুপ 3B এর ক্ষেত্রে আমরা যে প্রেসিপিটেট গুলো পাচ্ছি সেগুলো মোস্টলি আমরা সালফাইডের প্রেসিপিটেট পাচ্ছি। এবার আমরা দেখি তাহলে গ্রুপ 4 এর ক্ষেত্রে কি হচ্ছে। গ্রুপ 4 এর ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম কার্বনেট ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া, এটা হচ্ছে আমার প্রেসিপিটেটিং এজেন্ট, এবং যে প্রেসিপিটেট গুলো পড়ছে সেগুলো কি কার্বনেটেড প্রেসিপিটেট পড়ছে। এবার দেখো আমরা যদি করসপন্ডিং ক্যাটায়ন্স গুলো দেখি, এই ক্যাটায়ন্স গুলো কিন্তু সবই কম্পারেটিভলি হার্ড ইন নেচার, এটা কম্পারেটিভলি এরা সব হার্ড ইন নেচার। তাহলে এদের সাথে যদি কোনো অ্যানায়ন যোগ হয় বা অ্যানায়নের কোনো যদি কম্বিনেশন হয়, সেই অ্যানায়নটা তাহলে আমার হার্ড হওয়া উচিত। তাই এখানে দেখো অ্যাকচুয়ালি CO3 2- এর সাথে এরা খুব ভালো প্রেসিপিটেট ফেলছে। কেন, কারণ CO3 2- ইটসেলফ একটা হার্ড বেস, তাই এখানে হার্ড হার্ড কম্বিনেশন হচ্ছে, হার্ড হার্ড কম্বিনেশন হাইলি স্টেবল কম্বিনেশন। তাই এই করসপন্ডিং আয়ন্স গুলো অথবা গ্রুপ 4 এর যে ক্যাটায়ন গুলো আছে তারা কার্বনেটেড প্রেসিপিটেট ফেলছে। এবার লাস্ট যেটা আছে গ্রুপ 5 রিএজেন্ট, গ্রুপ 5 এর আলাদা কিন্তু কোনো রিএজেন্ট হয় না। কেন, কারণ গ্রুপ 5 লাস্ট পড়ে আছে, সেগুলোকে প্রেসিপিটেট ফেলার তো কোনো প্রয়োজন নেই, কারণ ফার্দার আমরা ডিটেক্ট করতে যাব না, এরপরে আর কোনো গ্রুপ নেই। তাই এরা সলিউশনে থাকে, তাই এরা সলিউশনে যখন আছে তার মানে কি হাইড্রেশনে আছে।
তাহলে হাইড্রেশন মানে কি এখানে হার্ড বেস আছে, তাহলে H2O। তাহলে এর করসপন্ডিং ক্যাটায়ন্স গুলো দেখো কি কি আছে, ম্যাগনেসিয়াম 2+ আছে, সোডিয়াম প্লাস আছে, আর পটাশিয়াম প্লাস। তাহলে এরা তো প্রচন্ড হার্ড ইন নেচার। তাহলে এটা যদি হার্ড ইন নেচার হয়, তাহলে এর সাথে দেখো যে কম্বিনেশনটা আছে সেটা কি আছে, সেটা হচ্ছে আমার H2O। তাহলে H2O অ্যাকচুয়ালি একটা হার্ড বেস। তাহলে এই যে আমার হাইড্রেশনটা হয়, মানে ম্যাগনেসিয়াম বলো, সোডিয়াম বলো বা পটাশিয়ামের, এই যে হাইড্রেশনটা আছে, হাইড্রেশনটা কিন্তু হাইলি স্টেবল ডিউ টু হার্ড কম্বিনেশন। তাহলে আমরা যেটা পড়লাম আজকে, সেটা দেখতে হবে যে অল ওভার আমরা এই যে গ্রুপ সেপারেশন করছি, গ্রুপ সেপারেশন অফ ক্যাটায়ন্স ইন কেস অফ ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি স্যাপ প্রিন্সিপালের মাধ্যমে আমরা কিভাবে সেপারেশনটাকে ব্যাখ্যা করব সেটা দেখছি। যে আমাদের তো অল ওভার সেপারেশনটা হচ্ছে, এই সেপারেশনে বিভিন্ন ধরনের প্রেসিপিটেট পড়ছে। গ্রুপ 1-এ ক্লোরাইডের, গ্রুপ 2-তে সালফাইডের, গ্রুপ 3-এ 3B যেরকম হাইড্রক্সাইড সালফাইডের, গ্রুপ 4-এ কার্বনেটের, এবং গ্রুপ 5 যেরকম হাইড্রেশনের মাধ্যমে থাকছে। এই জিনিসটাকেই আমরা স্যাপ প্রিন্সিপালের মাধ্যমে ব্যাখ্যা করতে চাইছি, অথবা স্যাপ প্রিন্সিপালের ইনফ্লুয়েন্সটা অ্যাকচুয়ালি গ্রুপ সেপারেশনে কি রকম আছে সেইটা আমরা দেখতে চাইছি। এবার আমরা দেখি কিছু সলিউশন অথবা কিছু এর করসপন্ডিং অ্যাপ্লিকেশন। এখানে দেখো যেটা দেওয়া আছে যে সিলভার অক্সাইডের সলিউবিলিটি এবং সিলভার ক্লোরাইডের সলিউবিলিটি অ্যাকচুয়ালি সিলভার সালফাইডের থেকে বেশি। দেখো এটা কেন হচ্ছে। আমরা ইটসেলফ সিলভারকে যদি একটা ক্যাটায়ন হিসেবে ভাবি, তাহলে এটা হার্ড হওয়া উচিত না সফট হওয়া উচিত? করসপন্ডিং মানে নর্মাল আমরা যদি এমনি বিচার করি ইটসেলফ অ্যাজ নিউট্রাল, তাহলে আমরা দেখবো অ্যাকচুয়ালি এটা সফট হওয়া উচিত। কেন? কারণ এর মধ্যে অ্যাকচুয়ালি ডি ইলেকট্রনস আছে, আর আমরা জানি ডি ইলেকট্রনস থাকা মানে কম্পারেটিভলি সেটা সফট ইন নেচার হয়, কারণ এর সাথে আমরা অন্য কারোর কম্পেয়ার করছি না। ইটসেলফ যদি আমরা সিলভার প্লাসকে ভাবি, তাহলে ইটসেলফ আমরা বলতে পারি এটা সফট ইন নেচার। এবারে আমার দেখতে হবে তাহলে O2 মাইনাস, S2 মাইনাস আর Cl মাইনাস এর মধ্যে কম্পারিজন। তাহলে আমরা যদি বলি তাহলে O2 মাইনাস এর মধ্যে সব থেকে হার্ড, আর Cl মাইনাস সালফাইড এখানে সব থেকে সফট, তাই না? কারণ সালফাইডের আমার কম্পারেটিভলি ইলেকট্রোনেগেটিভিটি কম এবং সাইজ বড়। কিন্তু সব থেকে বেশি হার্ড কে অক্সাইড, কেন? কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি অত্যন্ত বেশি আর সাইজ ছোট। তাহলে এখন যদি আমরা বিচার করি সব মানে হার্ড টু লো, তাহলে আমরা দেখবো O2 মাইনাস গ্রেটার দেন হবে Cl মাইনাস গ্রেটার দেন হবে সালফাইড, তাই না? তার কারণ এটা হচ্ছে আমার হার্ডেস্ট, এই তিনটের মধ্যে দিয়ে আমরা কম্পেয়ার করি, আর এটা হবে আমার তাহলে সফটেস্ট। তাহলে এই অনুযায়ী সব থেকে ভালো কম্বিনেশন তাহলে কার হবে দেখো, অ্যাকচুয়ালি আমার সালফাইড। কেন? কারণ সালফাইড হচ্ছে আমার সফটেস্ট, সব থেকে সফট। তাহলে এই সিলভার প্লাসের সাথে সব থেকে ভালো কম্বিনেশন কার হবে? সালফাইডের কম্বিনেশন হবে। কেন? কারণ এটা সফট ইন নেচার। তাহলে আমার কি হলো, সফট কম্বিনেশন হলো সিলভার সালফাইড। তাহলে এটা হচ্ছে আমার হাইলি স্টেবল, এটা আমার হবে হাইলি স্টেবল। তাহলে যদি আমার হাইলি এটা স্টেবল হয়, তাহলে হবে কি লিস্ট সলিউবেল, কারণ কি এরা সলিউবেল হতে চাইবে না। এরা সিলভার অক্সাইড এবং সিলভার ক্লোরাইড দেখো তুলনামূলকভাবে কি হচ্ছে, এটা হার্ড, আর এটাও দেখো তুলনামূলকভাবে অক্সাইডের থেকে কম হার্ড, কিন্তু সালফাইডের থেকে হার্ডনেস বেশি। তাহলে সিলভারের সাথে যখন আমরা অক্সাইড অথবা ক্লোরাইডের কম্বিনেশন করছি, সেটাকে আমরা হার্ড ধরতে পারি। তাহলে এখানে কম্বিনেশনটা কি হবে, এখানে কম্বিনেশনটা হবে হার্ড সফট কম্বিনেশন। তাহলে এটা একটা আনস্টেবল কম্বিনেশন, এবং এটা তুলনামূলকভাবে তাহলে তার সলিউবিলিটি বেশি হবে। তাহলে অ্যান্সারটা দেখো, সিলভার প্লাস সফট অ্যাসিড আর সালফাইড হচ্ছে সফট, এই কারণে এদের কম্বিনেশনটা খুব ভালো হচ্ছে। whereas O2 মাইনাস হার্ড আর Cl মাইনাস ও হার্ড, তাই এদের মধ্যে যে কম্বিনেশনটা সিলভার প্লাসের সাথে ক্লোরাইড অথবা অক্সাইডের যে কম্বিনেশন, সেটা খুব একটা ফেভারেবল কম্বিনেশন নয়, তাই তারা অনেক বেশি সলিউবেল হচ্ছে। কিন্তু সিলভার অক্সাইড খুব বেশি স্টেবল ডিউ টু দিস সফট কম্বিনেশন। তাই বেশি স্টেবিলিটি পাওয়ার জন্য কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা লো সলিউবেল হচ্ছে, অথবা এর সলিউবিলিটি কম হচ্ছে। ঠিক একই রকম ভাবে আর একটা প্রশ্ন আমরা দেখি। দেখো এখানে আমার ক্যাটায়ন্স গুলো আলাদা আছে। দেখো এখানে ক্যাটায়ন্স গুলো কি কি আছে, Fe3 ভার্সেস Fe2+। তাহলে এখন Fe3 ভার্সেস যদি আমি Fe2+ করি, একদম সহজেই বলা যেতে পারে Fe3+টা হার্ড আর Fe2+টা তার রেসপেক্টে অ্যাকচুয়ালি সফট ইন নেচার। এখন বাকি তিনটে দেখো আমার কাছে আয়ন আছে, হাইড্রক্সাইড আছে, দুটো আয়ন আছে, হাইড্রক্সাইড আছে আর আমার সালফাইড আছে। এবার দেখো হাইড্রক্সাইড তাহলে কি আমার হার্ড ইন নেচার, আর সালফাইড আমার কি তুলনামূলকভাবে আমার সফট ইন নেচার। তাহলে দেখো Fe3+ এর সাথে সবসময়ের জন্যই আমার হাইড্রক্সাইডের কম্বিনেশন খুব ভালো হবে ডিউ টু হার্ড কম্বিনেশন, whereas Fe2+ এর সাথে দেখো আমার সালফাইডের কম্বিনেশন খুব ভালো হবে ডিউ টু সফট কম্বিনেশন। তাহলে এখন যদি আমরা সলিউবিলিটি ট্রেন্ড ব্যাখ্যা করি, তাহলে আমরা কি দেখব, আমরা দেখতে চাইবো যে এর স্টেবিলিটি ট্রেন্ডটা কি।
কারণ স্টেবিলিটি ট্রেন্ড যা হবে সলিউবিলিটি ট্রেন্ড তার ঠিক উল্টোটা হবে। তাহলে সব থেকে বেশি স্টেবল কে হচ্ছে? তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে আমার Fe3+ এর সাথে OH, তাই না? তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে আমার FeOH3। whereas তারপরে যদি আমরা কোনো স্টেবিলিটি দেখি, সেই স্টেবিলিটিটা কে পাচ্ছে? সেই স্টেবিলিটি পাচ্ছে দেখো FeS। তাহলে তারপরে স্টেবিলিটিটা পাচ্ছে দেখো FeS মানে আয়রন সালফাইড। আর তাহলে সব থেকে তুলনামূলকভাবে সব থেকে আনস্টেবল কে? তাহলে সব থেকে আনস্টেবল হচ্ছে এইটা। কেন? কারণ এর মধ্যে প্রবাবল কম্বিনেশন তুলনামূলক কম আছে, কারণ Fe2+ হচ্ছে তুলনামূলক সফট ইন নেচার, whereas হাইড্রক্সাইডটা হচ্ছে আমার হার্ড ইন নেচার। তাহলে এটা কি হয়েছে? এটা আমার হার্ড হয়েছে, এটা আমার সফট হয়েছে। তাহলে এটাও স্টেবল, এটাও স্টেবল, দুটোই কম সলিউবল, whereas এ কিন্তু আনস্টেবল এবং হাইলি সলিউবল। তাহলে আমরা যদি সলিউবিলিটি অর্ডার ভাবি, তাহলে কি হবে? সলিউবিলিটি অর্ডার হবে সব থেকে বেশি সলিউবল হবে আমার আয়রন 2 এর হাইড্রক্সাইড, গ্রেটার দেন তাহলে কি হবে? আয়রন সালফাইড, কারণ আমরা জানি হার্ড কম্বিনেশন সব থেকে স্টেবল কম্বিনেশন। আর সব থেকে কম সলিউবল তাহলে কি হবে? FeOH3। তাহলে আমরা সলিউশনটা দেখি। দেখো Fe2+ হচ্ছে একটা বর্ডার লাইন অ্যাসিড, আর OH- হচ্ছে হার্ড বেস, আর H2- হচ্ছে সফট। তাহলে FeOH3 কি হবে? শুড বি মোস্ট ইনসলিউবল। কেন? কারণ এটা হচ্ছে আমার হার্ড কম্বিনেশন হলো। তাহলে হার্ড কম্বিনেশন হওয়ার জন্য কি সলিউবিলিটি খুব একটা হবে না। এবার কি হচ্ছে? তারপরে যেটা পাবো সেটা হচ্ছে আয়রন সালফাইড, আমরা আগেও বললাম, কারণ এটা হচ্ছে কি আয়রন সালফাইড হচ্ছে আমার সফট কম্বিনেশন। আয়রন সালফাইড হচ্ছে আমার সফট কম্বিনেশন, তাই এটা হচ্ছে তার থেকেও মানে তুলনামূলকভাবে আয়রন 2 হাইড্রক্সাইডের থেকে বেশি সলিউবল, কিন্তু আয়রন 3 হাইড্রক্সাইডের থেকে কম সলিউবল। সরি, জিনিসটা একটু ভুল বলা হয়ে গেল। সব থেকে বেশি ইনসলিউবল তাহলে আমার আয়রন 3 হাইড্রক্সাইড হবে, এবং তার থেকে তুলনামূলকভাবে একটু বেশি সলিউবল হবে আয়রন 2 সালফাইড, কিন্তু আয়রন 2 হাইড্রক্সাইডের সাথে আয়রন 2 হাইড্রক্সাইডের রেসপেক্টে সে কিন্তু তুলনামূলকভাবে কম সলিউবল। আর আয়রন 2 হাইড্রক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে? আয়রন 2 হাইড্রক্সাইডের ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমার সফট হার্ড কম্বিনেশন। তাহলে এটা হচ্ছে আমার একটা আনস্টেবল কম্বিনেশন, তাই আমার এটা হবে মোস্ট সলিউবল ইন নেচার, সব থেকে বেশি সলিউবল। এবারে আমরা যদি সলিউবিলিটিটা দেখি, তাহলে এটা হচ্ছে কি 10⁻⁻38 অর্ডারে আছে। আয়রন সালফাইড হচ্ছে আমার 10⁻⁻19, আর আয়রন হাইড্রক্সাইড হচ্ছে আমার 10⁻⁻16 অর্ডারে। তাহলে দেখো আমার আয়রন হাইড্রক্সাইড সব থেকে বেশি সলিউবল, আয়রন সালফাইড যেটা আছে ঠিক মাঝে আছে, আর আয়রন 3 হাইড্রক্সাইড যেটা আছে সেটা দেখো সেটা হচ্ছে আমার লিস্ট সলিউবল। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের এই ক্লাসে রিগার্ডিং কোনো যদি ডাউট থাকে, বা কোনো যদি কোয়ারি থাকে, অথবা কোনো অ্যাপ্লিকেশনের ওপর কিছু যদি প্রবলেম থাকে, তোমরা ডিরেক্টলি যোগাযোগ করতে পারো NS ইনস্টিটিউটে থ্রু দ্য ওয়েবসাইট www.nsinsti.com, অথবা তোমরা ডিরেক্টলি মেল করতে পারো nsinsti@gmail.com এ, অথবা এই যে নাম্বার দেওয়া আছে 8240169097, এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করেও তোমাদের কোয়ারি পুট করতে পারো। Okay, so thank you once again. See you in the next class. Bye bye.